রয়েছে বাংলা ক্লাস 10 দশম শ্রেণীর বাংলা আজকে আমাদের বিষয়, এবং আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক সুজিত কুমার দাস। অনেক অনেক স্বাগত এবং সুপ্রভাত জানাবো স্যারকে অনুষ্ঠানে আসার জন্য। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে স্যার, আর রয়েছে আপনারা সরাসরি এবং তোমরা সরাসরি আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে। বলে রাখি দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে যে আজকে যে বাংলা যে চ্যাপ্টারটাকে নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জ্ঞানচক্ষু, এবং জ্ঞানচক্ষুতে বিস্তারিত আলোচনা স্যার করবেন এবং কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স সবটাই কিন্তু স্যার বলবেন। তোমরা নোট করবে, যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা করতে পারো আমাদের সরাসরি নাম্বারে 6292242339 6292242340। আবার বলছি 6292242339 এবং 6292242340। আমরা চলে যাব স্যারের কাছে আজকে এই বিষয়বস্তু নিয়ে আলোচনা শুরু করুন। আচ্ছা, স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় জ্ঞানচক্ষু। আশাপূর্ণা দেবীর লেখা একটি বিখ্যাত গল্প। আশাপূর্ণা দেবী সম্পর্কে আমাদের আগে একটু জেনে নেওয়ার দরকার আছে, কারণ ইনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত হননি, অর্থাৎ তার ব্যবহারিক জীবনের অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করে তুলেছে। সেই অভিজ্ঞতার নিরিখে জগৎটাকে, সমাজটাকে তিনি যেমনভাবে দেখেছেন সেইভাবেই তিনি তার গল্প উপন্যাসগুলিতে বিষয়বস্তুগুলোকে উপস্থাপন করেছেন। জ্ঞানচক্ষু এই গল্পের আলোচনার প্রথমেই জ্ঞানচক্ষু কথাটার যে ভাব ব্যঞ্জনা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। জ্ঞানচক্ষু মানে হচ্ছে জ্ঞানের চোখ। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের জীবনে এই জ্ঞানচক্ষুর উন্মেষ হয় দুবার। তপন তোমাদেরই মতো ছোট্ট একটি ছেলে। তার প্রথম জীবনে ধারণা ছিল অন্য রকমের। সে ভাবত লেখক বোধহয় আমাদের এই জগতের আর 5 জন সাধারণ মানুষের মতো কেউ নয়। সে ভাবত লেখক বোধহয় অন্য জগতের কোনো জীব। কিন্তু মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়িতে এসে নতুন মেশোকে যখন সে কাছ থেকে দেখল, এবং যখন দেখল যে নতুন মেশো তো আর 5 জন সাধারণ মানুষেরই মতো একজন মানুষ, তখন তার ধারণাটা সম্পূর্ণ বদলে গেল। তার জীবনে প্রথম জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটল, তার আত্মবিশ্বাস বেড়ে গেল। তখন তপন মনে মনে ভাবল যে তাহলে লেখক তো আমাদেরই মতো একজন, বাবা, কাকা, মামা, জ্যাঠা তাদেরই মতো একজন সাধারণ লোক। তিনি খেতে বসে আরিফ বাস এত কখনো খাওয়া যায় বলে তুলিয়ে দেন, সিনেমা দেখতে যান, সিগারেট খান, স্নান করেন, গল্প করেন, এদেশের কিছু হবে না বলে তর্ক করেন। তার মানে আমরা আমাদের চোখে যে আর 5 জন মানুষকে দেখি তাদেরই মতো একজন লোক একজন লেখক হতে পারেন, এই বিষয়টা তপনের যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস সেটাকে এতটাই বাড়িয়ে দিল যে সে ভাবলো আরে গল্প তো আমিও লিখতে পারি। যথারীতি সে একা শুনে বসে একটা গল্প লিখেও ফেলল, এবং যখন নিজের লেখা গল্প সে পড়ল তখন তার নিজের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দেখলো আরে এ তো সত্যি সত্যি গল্প লাগছে। তো এখানে একটা কথা বলি, এই যে বাস্তব জীবনকে নিরীক্ষণ করার যে অভিজ্ঞতা লেখিকার মধ্যে ছিল সেই বিষয়টা একটু ভেবে দেখো, যে একটা ছোট্ট ছেলের মধ্যে এই জাতীয় অনুভূতি জেগে উঠেছে কিন্তু, এবং সেও কিন্তু এই অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করে তুলল কোথা থেকে? তার পারিপার্শ্বিক জগৎ থেকে। তা আশাপূর্ণা দেবী তিনি যে গল্প কথাগুলো লিখতেন এই রকম পারিপার্শ্বিক জগৎকে দেখে সেখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে সেটাকেই তিনি কালিকলমের অক্ষরে ফুটিয়ে তুলতেন। তপনের সঙ্গে তপনের ছোটো মাসির 8-9 বছরের বয়সের তফাৎ, কিন্তু ছোটো মাসি তার কাছে হচ্ছে ঠিক বন্ধুর মতো। তাই বন্ধুর কাছে মনের সমস্ত কথাই খুলে বলা যায়। এই গল্প লেখার কথাটাও তপন প্রথম পৌঁছে দিল কার কাছে? ছোটো মাসির কাছে। ছোটো মাসি তখন বললেন, লেখাটা নিয়ে ছুটলেন কার কাছে?
না নতুন মেশোর কাছে? তপন মুখে না বলে একটা আপত্তি করেছিল, কিন্তু সেই আপত্তির মূলেও কিন্তু তার মৃদু একটু সম্মতিই ছিল। তপনের নতুন মেশো তার লেখাটি পড়ে যে অভিমতটা প্রকাশ করলেন, সেটা তপনের ধারণাকে আরও উচ্ছ্বসিত করে তুলল। তপনের মেশো বললেন না, তপনের হবে, কারণ তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই রাজা রানীর গল্প, না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প, এই সমস্ত বিষয়বস্তুগুলোকে তাদের গল্পের উপজীব্য করে তোলে। কিন্তু তপন গল্প লিখেছে তার স্কুল জীবনের অভিজ্ঞতা, প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে। তার মেশো তখন বলেন যে বেশ হয়েছে লেখাটা, এবং একটু কারেকশন করে দিলে গল্পটা ছাপতেও দেওয়া চলে। এবার তপনের ছোট মাসি তখন মেশোকে ধরে বসেন যে তুমি তাহলে গল্পটা ছাপানোর ব্যবস্থা করে দাও। ছোট মেশো তখন বলেন যে হ্যাঁ, আমি বললে সন্ধ্যাতারার পত্রিকার সম্পাদক না করতে পারবেন না, কারণ পত্রিকার সম্পাদকের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো। তপনের মনের মধ্যে একটা দোলাচল, তাহলে সত্যি তপন কুমার রায়ের লেখা গল্প কি জনে জনে ছাত্রদের হাতে হাতে ঘুরবে, লোকের মুখে মুখে প্রচারিত হবে তার নাম, নাকি এসবই মিথ্যা কল্পনা মাত্র? তপন এই আশা নিরাশা একটা দোলাচল পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটাতে থাকে। তারপরে বিএটি এর কাজ সমস্ত মিটে গেছে, তপন বাড়ি ফিরে এসছে। একদিন হঠাৎ সে দেখে তার মাসি আর মেশো তাদের বাড়িতে আসছেন, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা পত্রিকা। তপনের বুকের রক্ত ছলকে ওঠে। খুবই গুরুত্বপূর্ণ লাইন, তপনের বুকের রক্ত ছলকে ওঠে। তার মনের মধ্যে বিভিন্ন রকমের একটা আলোড়ন ঘটতে থাকে। তাহলে কি সত্যি সে এতদিন মনে মনে যে স্বপ্নটাকে পোষণ করেছে, সেই স্বপ্ন কি বাস্তবে রূপায়িত হলো? দেখা যায় হ্যাঁ, বাড়িতে হইচই পড়ে গেছে, তার লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বেরিয়েছে। এ হাত ও হাত ঘুরতে থাকে তার গল্প। তপন উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে থাকে যে ছাপার অক্ষরে লেখা নিজের গল্প কখন সে নিজের চোখে দেখবে। সুযোগ আর হতে চায় না। একসময় সেই সুযোগ আসে। তপনের মা তপনকে বলেন, নে তুই নিজে পড় তো, শুনি একবার কি লিখেছিস। তপন গলা ঝেড়ে পড়তে শুরু করে, কিন্তু পড়তে গিয়ে সে হোঁচট খায়। সে দেখে এ কি পড়ছে তপন। তপন তো এসব কিছু লেখেনি, এ যে সবই অচেনা শব্দ। তখন সে বুঝতে পারে তার কাঁচা হাতের লেখা গল্পটাকে তার নতুন মেশো পাকা হাতে কারেকশন করে সম্পূর্ণ বদলে দিয়েছেন। তপনের মনের মধ্যে যে আনন্দের সঞ্চার হয়েছিল এতক্ষণ, সেই আনন্দ নিমেষের মধ্যে কোথাও যেন উধাও হয়ে যায়। তপনের মনের মধ্যে এক রাশ দুঃখ এসে দানা বাঁধে। সে আর পড়তে পারে না, চোখের জলে অক্ষরগুলো ঝাপসা হয়ে যায়। সবাই তখন বলতে থাকে, কিরে গল্প লিখে তোর কি দেমাক হয়ে গেল, অহংকার হয়ে গেল? তপন কাউকে বলে বোঝাতে পারে না তার মনের কথা। যন্ত্রের মতো গল্পটা পড়া শেষ করে, তারপরে ছুটতে চলে যায় উপরে। শার্টের হাতা দিয়ে সে কী করে, চোখের জল মোছে। যে দিনটা তপনের জীবনের সবচেয়ে আনন্দের দিন হতে পারত, সেই দিনটা তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন হয়ে ওঠে। তপন মনে মনে প্রতিজ্ঞা করে যে এরপরে কোনো দিন যদি সে তার লেখা গল্প ছাপানোর কথা ভাবে, তাহলে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসবে। কারোর সাহায্য নিতে হবে না। কেউ যেন বলতে না পারে যে অমুকে তার লেখা গল্প কারেকশন করে দিয়েছে, কারণ সেটা যে কত বড় বেদনার সেটা তপন জীবন দিয়ে উপলব্ধি করেছে। তাহলে এই ছোট্ট তপনের জীবনে এই যে অভিজ্ঞতাগুলো, সেগুলোই কিন্তু ছোট্ট তপনকে এক বড় তপনে পরিণত করল। সে জীবনে অনেক কিছু শিখল। দ্বিতীয়বার চরমভাবে তার জীবনে জ্ঞানচক্ষুর উদয় হলো। সে বুঝতে পারল যে জীবনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আত্মসম্মান। এই আত্মসম্মানকে বিসর্জন দিয়ে কোনো কাজ করে আনন্দ পাওয়া যায় না।
যেমন এই ক্ষেত্রে তার আত্মসম্মানকে ছিনিয়ে নিয়েছেন তার নতুন মেশো, তার গল্প কারেকশন করে দিয়ে, সম্পূর্ণরূপে বদলে দিয়ে, তপনের সত্তাকে হত্যা করে তপন সেটা উপলব্ধি করতে পারে। আর তপন ভীষণ রকমের দুঃখ বোধ করে আর মনে মনে প্রতিজ্ঞা নেয় যে জীবনে বড় হতে গেলে নিজের পায়ে দাঁড়িয়ে বড় হব, কারো সাহায্য নিয়ে নয়। তাহলে এই গল্প, প্রত্যেকটা গল্পের মধ্যেই একটা শিক্ষা দেওয়ার প্রবণতা থাকে। এখান থেকে তোমরাও একটা শিক্ষায় শিক্ষিত হলে, একটা শিক্ষাকে তোমরা আপন করে নিতে পারলে যে জীবনে যদি কিছু করতে হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় করা ভালো, কারো সাহায্য বা অবলম্বন নিয়ে বেশি দূর এগোনো যায় না। এইভাবেই আশাপূর্ণা দেবী আমাদের জীবনকে উপস্থাপিত করেছেন তার এই সাহিত্যের মধ্যে। বাস্তবিকই সাহিত্য কথাটা এসছে শহীদ থেকে। শহীদ মানে জীবনের শহীদ, অর্থাৎ সাহিত্যে সবসময়ই যোগ থাকে জীবনের সাথে। সাহিত্য হলো আসলে আমাদের সমাজের একটা আয়না। এই সমাজটাই প্রতিফলিত হয়ে ওঠে সাহিত্যের মধ্য দিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায় যার জন্য বলেছিলেন যে ভেবেছিলাম নিজের ক্ষতে ভরা মুখটাকে চোখের সামনে আয়না তুলে দিয়ে যদি ভেঙে দিতে পারি নিজের ভ্রান্ত ধারণাটাকে, তাহলেই বোধহয় সমাজ চমকে উঠে মলমের ব্যবস্থা করবে। ঠিকই, লেখকরা এইভাবেই সমাজের সংস্কার করে আসছেন যুগ যুগ ধরে। সমাজের ত্রুটি বিচ্যুতিগুলোকে তারা এইভাবে উপস্থাপিত করেন আমাদের সামনে এবং সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার একটা গুরু দায়িত্ব তারা পালন করেন। আর আশাপূর্ণা দেবীর ক্ষেত্রে কি বলবো, তিনি এই দায়িত্বটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। তাই এবছর তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছো এবং এবছর জ্ঞানচক্ষু গল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা গল্প। বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। 5 নম্বরের ব্যাখ্যামূলক প্রশ্ন তো আসতেই পারে, 3 নম্বরের প্রশ্নও আসতে পারে এবং এমসিকিউ আর এসএকিউ এই প্রশ্নগুলো তো আসতেই পারে। অর্থাৎ সামগ্রিকভাবে জ্ঞানচক্ষু ভীষণ গুরুত্বপূর্ণ একটি গল্প। একদম জ্ঞানচক্ষুর পুরো গল্পটি কিন্তু স্যার তোমাদেরকে একদম ছোট করে বুঝিয়ে দিয়েছেন আসল জ্ঞানচক্ষু অর্থ কী এবং কিভাবে লেখিকা সেটাকে উপস্থাপন করেছে। তোমরা পড়ছো অলরেডি, কেউ তোমরা প্রিপেয়ার হচ্ছ এক্সামের জন্য, কিন্তু যেটা আমার মনে হয় যেটা স্যার বললেন তোমাদের এইভাবে যদি বোধের জায়গাটা স্ট্রং করো তাহলে তোমাদের যে কোনো কোয়েশ্চেন আনসার দিতে কিন্তু একটা সুবিধা হবে। স্যার যদি সম্ভাব্য কিছু কোয়েশ্চেন্স বলে দেওয়া যায়। হ্যাঁ, নিশ্চয়ই। আসলে সাহিত্যের ক্ষেত্রে যে বিষয়টা, এখানে কমন কোয়েশ্চেন বলে কিছু হয় না, যে কোনো লাইন থেকেই প্রশ্ন আসতে পারে। তাই গল্পটা খুব ভালো করে পড়া, তোমাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে খুঁটিয়ে গল্পটা পড়বে। যে কোনো জায়গা থেকে প্রশ্ন উঠে আসতে পারে। এবার গল্পের বিষয়বস্তু যদি তোমার মাথায় থাকে, পরিপূর্ণ মানে বোধগম্যতা যদি তোমার মধ্যে তৈরি হয়, তাহলে যে কোনো প্রশ্নের উত্তরই তোমরা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিতে পারবে। তবু কিছু লাইন আছে যে লাইনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেই লাইন কতগুলো আমি বলে দিচ্ছি। যেমন একদম প্রথম লাইনটাই, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই চোখ মার্বেল হয়ে যাওয়া, এই কথাটার অর্থ কী? কার চোখ, মানে তপনের চোখ কোন কথা শুনে কেন মার্বেল হয়ে গিয়েছিল? চোখ মার্বেল হয়ে যাওয়া মানে, মার্বেল তো গুলি, আসলে এটা বাংলার একটা প্রবাদ। চোখ মার্বেল হয়ে যাওয়া মানে চোখগুলো মার্বেলের মতো বড় বড় হয়ে স্থির হয়ে যাওয়া। এবার এই পরিস্থিতি আমাদের কখন আসে না, যখন আমরা কোনো বিষয়ে অত্যন্ত অবাক হয়ে যাই। তা তপনও অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল, কারণ আমি আলোচনার সময় তোমাদের বলেছি যে তপন মনে করত লেখক মানে বোধহয় কোনো অন্য জগতের জীব, সে বোধহয় আমাদের আর 5 জন সাধারণ মানুষের মতো কোনো মানুষ নয়। তা সে যখন তার নতুন মেশোকে দেখল, তিনি একজন প্রতিষ্ঠিত লেখক এবং তিনি একেবারে আর 5টা সাধারণ মানুষের মতো, তখন তপন সত্যি খুব অবাক হয়ে গিয়েছিল। আর তার অবাক হওয়ার অভিব্যক্তি ফুটে উঠেছে তপনের এই আচরণের মধ্য দিয়ে। ওই জন্যই এই কথাটা এসছে যে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এই একটা গুরুত্বপূর্ণ লাইন, এর উপরে প্রশ্ন আসতে পারে। এটা তোমরা নোট করো। একটা কথা বলে রাখি, যা যা বলছেন
স্যার এই অনুষ্ঠানটা তো তোমরা ইউটিউবে দেখতে পাবে, ফলে কোয়েশ্চেনগুলো তোমাদের পক্ষে নোট রাখা সুবিধা হবে, কারণ একদম এক্সাম সামনে চলে এসছে, জুনে তোমাদের এক্সাম রয়েছে, সুতরাং এই কোয়েশ্চেনগুলোকে একটা জায়গায় অ্যাসেম্বল করো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমরা চট করে আনসারগুলো বার করতে পারো। অলরেডি একটা বলে দিয়েছেন, উনি ব্যাখ্যা দিয়ে দিয়েছেন কীভাবে বিবরণ দিয়েছেন, কীভাবে আনসারটা লিখবে, এটাও তোমরা নোট করো। যারা শুনতে পেলে তো বেটার, আর যদি না শুনতে পাও তো পরবর্তীকালে তোমরা কিন্তু আবার ইউটিউব থেকে দেখে নিতে পারবে। আমরা নেক্সটে যাব। এই যে কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আমি আলোচনার সময় বলেছিলাম যে তপনের জীবনে দুবার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটেছে। তাহলে এখানে যে জ্ঞানচক্ষুর উন্মেষের কথা বলা হয়েছে সেটা হয়েছে প্রথমবারের। তপনের জীবনের এটা প্রথম অভিজ্ঞতা। এর আগেই যে আলোচনা করছিলাম যে তপন ভাবত লেখকরা সাধারণ কেউ নয়, নতুন মেশোকে সে দেখলো যে এ তো আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। সেই নতুন মেশোকে দেখে তার প্রথম জ্ঞানচক্ষুর যে উন্মেষ হলো সেই বিষয়টাকে এখানে উপস্থাপিত করা হয়েছে। তাহলে এই লাইনটার উপরেও প্রশ্ন আসতে পারে। আসলে অনেকগুলো লাইন আলাদা আলাদা হতে পারে, কিন্তু তার প্রশ্নের উত্তরগুলো একসাথে কোথায় যেন মিশে যায়। আগের প্রশ্নের যে আলোচনাটা করলাম, এই প্রশ্নের যে আলোচনাটা করলাম, দেখো দুটোর মধ্যেই কিন্তু বেশ কিছু মিল রয়েছে। তাই গল্পটা খুঁটিয়ে পড়ার দরকার, কোন লাইনটা কোথায় আছে, তার আলোচনাটা কি, পারিপার্শ্বিক লাইনগুলো দেখে সেই বিষয়টা বুঝে নিতে পারলেই কিন্তু লেখা যায়। আর লেখা মানে কিন্তু মুখস্থ লেখা নয়, অর্থাৎ নিজের মতো করে যত উপস্থাপিত করতে পারবে ততই তোমরা কিন্তু পরীক্ষকের কাছে লাভবান হবে। কারণ নিজস্বতা, স্বতন্ত্রতা সমস্ত পরীক্ষকই পছন্দ করেন, সেই বিষয়টাও তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে আরও প্রশ্ন রয়েছে যে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তা পুলকিত শব্দের অর্থ কী? পুলকিত শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া। তা মাসির এই যে হইচই, হইচই মানে কোন ঘটনার নিরিখে তিনি হইচইটা করেছিলেন? তপন একটা গল্প লিখেছে, সেই গল্পটা তিনি সারা বাড়িতে দেখাতে শুরু করেছেন। তা তপনের মনের সেই আনন্দের বা উচ্ছ্বাসের প্রকাশ এই লাইনটার মধ্য দিয়ে কিন্তু ফুটে উঠেছে। এবং তপন ছেলেটা স্বভাবে কেমন সেই বিষয়টা আমরা এখান থেকে পাচ্ছি। বিশেষত আমি একটু আলোচনা করি তপন চরিত্র সম্পর্কে। তপন ছোট্ট একটি ছেলে, কিন্তু তাকে আমরা আর পাঁচজন সাধারণ ছেলের থেকে একটু স্বতন্ত্র রূপে পাচ্ছি। তপন স্বভাবে একটু লাজুক প্রকৃতির। সাধারণত কারোর প্রশংসা করলে দেখা যায় যে সে একেবারে আনন্দে উদ্বেল হয়ে পড়ে, বুকের ছাতি তার যেন অনেক বেশি ফুলে ওঠে। তপনের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, তার মধ্যে একটা চাপা অনুভূতি সবসময় তোমরা প্রত্যক্ষ করবে। প্রথমে আমরা তপনকে পাচ্ছি যে তপন জীবন সম্পর্কে তপনের অভিজ্ঞতা একেবারেই নেই। সে মনে করতো লেখক অন্য জগতের জীব। আস্তে আস্তে জীবন সম্পর্কে সে সমৃদ্ধ হচ্ছে। সে জানলো যে লেখক আর পাঁচজন সাধারণ মানুষের মতো, অর্থাৎ ব্যক্তিগত অভিজ্ঞতার নিরিখে সে জীবনটাকে জানতে শুরু করেছে। তারপরে সে যখন জানলো যে লেখক আর পাঁচজন সাধারণ মানুষের মতো, তখন সেও কিন্তু নিজেকে ব্যক্ত করতে শুরু করলো, অর্থাৎ নিজের যে অনুভূতি তাকে সে লেখার অক্ষরে ফুটিয়ে তুলতে শুরু করলো। অর্থাৎ সে একজন লেখকের ভূমিকা পালন করলো, সে নিজেও একটা গল্প লিখে ফেলল। নিজের লেখা গল্প পড়ে তপনের যে অনুভূতি, তার মাথার চুল যে খাড়া হয়ে উঠল, তাহলে তার মধ্য দিয়ে এই যে নিজেকে জানবার জন্য, নিজেকে জানার ক্ষেত্রে তার মনের মধ্যকার যে রোমাঞ্চ, সেটাও কিন্তু তার এই আচরণের মধ্য দিয়ে ফুটে উঠেছে। অর্থাৎ এই যে তপনের ছোট ছোট বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে যদি আমরা সাজিয়ে দিতে পারি তাহলেই কিন্তু তপন একটি পূর্ণাঙ্গ চরিত্র হয়ে উঠবে। তারপরে তপনের লেখা, প্রথম লেখা, কিন্তু সেই লেখার প্রশংসা করছেন কে না, তার লেখক মেশো। তাহলে একজন প্রথিত যশা লেখক তিনি একজন আনকোড়া লেখকের লেখা প্রশংসা করছেন। তার মানে এটা বোঝা যায় তপনের মধ্যে কিন্তু সারবত্তা ছিল, অর্থাৎ সে যেটা লিখেছে সেটা একেবারেই ফেলে দেওয়ার মতো কিছু নয়। তাহলে এটা তপনের একটা বড় গুণ। তারপরে তপন এই যে তার মনের মধ্যে একটা দোলাচল ভাব, তার লেখাটা কি হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘোরাঘুরি করবে, সবাই তার লেখাটা পড়বে। তো এটা একটা সাধারণ মানুষের যে বৈশিষ্ট্য, সেটাও কিন্তু তপন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। অর্থাৎ লেখক
হয়ে উঠল যখন সে যখন গল্পটা লিখে ফেললো, তখন যে সে অত্যন্ত অহংকারী হয়ে পড়ল এমন কিন্তু নয়। যে সাদামাটা তপন ছিল, তপন কিন্তু সেই সাদামাটাই রয়ে গেল। এটাও তপনের একটা বড় গুণ বলতে পারো। তারপরে যখন লেখাটা প্রকাশিত হলো এবং লেখাটা পড়তে গিয়ে সে দেখল তার ছোটো মেসো তার গল্পটাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছেন কারেকশান করার নামে, তপনের অন্তঃসত্ত্বাকে তিনি ষড়যন্ত্র করে হত্যা করেছেন, তখন তার মনের মধ্যে কিন্তু তীব্র অনুশোচনার সৃষ্টি হলো। তপনের মনের মধ্যে কিন্তু এরকম অনুভূতিও হতে পারত যে মেসো কারেকশান করেছে তো কি হয়েছে, আমার লেখা গল্প তো ছেপে বেরিয়েছে, নাম তো আমারই আছে, সুতরাং আমি আনন্দে উদ্বেল হয়ে উঠি না কেন। তপন কিন্তু সেটা পারেনি। অর্থাৎ তপনের মধ্যে কিন্তু একটা সত্যিকারের মানুষ বাস করছে, যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে, যে মানুষের মধ্যে আত্মসম্মান বোধ আছে। তাই তপনের মনে আনন্দের পরিবর্তে হয়েছে কিন্তু দুঃখ। সে সেদিন থেকে মনে মনে প্রতিজ্ঞা করেছে যে এর পরে কোনো দিন যদি সে লেখা ছাপতে দেয় তাহলে সে নিজে পত্রিকার দপ্তরে গিয়ে তার লেখা দিয়ে আসবে, তাতে তার লেখা ছেপে বেরোক বা না বেরোক। এই যে সেলফ রেসপেক্ট, আত্মসম্মানবোধ, এটা তপনকে আর কোনো সাধারণ চরিত্র রাখলো না, তপনকে একটা অসাধারণ চরিত্রের মাত্রা প্রদান করলো। এই জায়গাটা কিন্তু ভেবে দেখার আছে এবং তপন চরিত্র লিখতে গেলে তোমরা অবশ্যই এই জায়গাটা হাইলাইট করে দেখাবে যে তপন তখন আর কোনো সাধারণ বালক চরিত্র রইল না, সাধারণের মধ্যে সে হয়ে উঠল অসাধারণ। আর একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে জ্ঞানচক্ষু এই গল্পের নামকরণের সার্থকতা। তা নামকরণ বিভিন্ন রীতিতে হয়। এটা হচ্ছে চরিত্রমুখ্য নামকরণ, যেখানে গল্পের মুখ্য চরিত্রকেই বড় করে দেখানো হয়, তার জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাত, তার জীবনে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলো, সেই সমস্ত বিষয়গুলোকে সেখানে তুলে ধরা হয়। আর একটা হচ্ছে ব্যঞ্জনা মুখ্য নামকরণ, অর্থাৎ কোনো একটা কথার ভাব ব্যঞ্জনা, সেটাই গল্পকার কাহিনী কথনের মধ্য দিয়ে সুন্দরভাবে গল্পে উপস্থাপিত করেন। স্যার আমরা আসবো, একটা ফোন নিয়ে কেউ আছে আমাদের সঙ্গে বোধহয়। হ্যালো, হ্যাঁ নমস্কার, গুড মর্নিং স্যার। হ্যাঁ, কে গুড মর্নিং। বলছো? আমি রমেন পাই বলছি, আমার স্কুলের নাম ইসলামপুর কল্যাণীপদ হাই স্কুল। স্যার আমার একটা কোশ্চেন আছে, তপনের দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করো। এবং আরেকটি কোশ্চেন আছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিনটি তপনের কাছে দুঃখের দিন বলে মনে হয়েছে? আচ্ছা, স্যার আরেকবার রিপিট করবে কোশ্চেন? না ঠিক আছে, হ্যাঁ আরেকবার প্রশ্নটা বল। আরেকবার প্রশ্নটা বলতে হবে রমেশ। আচ্ছা অবশ্যই অবশ্যই। তপনের দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খুলে যাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা হ্যালো? করো। এবং আরেকটি কোশ্চেন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সম্ভবত সবচেয়ে তপনের দুঃখের দিন। দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর হ্যাঁ। উন্মেষ হওয়া সম্পর্কে আলোচনা আমি আগেই করেছি, তবু আরেকবার বলে দিচ্ছি যে তপনের জীবনে দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর উন্মেষ হয় যখন সে নিজের লেখা গল্প, ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া গল্প, যেটা সন্ধ্যাতারা পত্রিকায় তার মেসো ছাপিয়ে দিয়েছেন, সেই গল্পটা যখন সে পড়তে গেল এবং পড়তে গিয়ে যখন সে দেখল যে সেখানে তপনের লেখক সত্তার বিন্দুমাত্র উপস্থিত নেই, তার লেখক সত্তাকে নির্মমভাবে হত্যা করে তার মেসো তাঁর লেখক সত্তাকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন, তখন তপনের জীবনে দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটেছিল। তপন তখন বুঝতে পেরেছিল যে এই লেখার মধ্যে কেবল আমার নামটুকুই আছে, আর এখানে আমার গল্পের সারবত্তা বলে কিছু নেই। তখনই তপনের জীবনে দ্বিতীয়বার জ্ঞানচক্ষুর উন্মেষ হয়। এই ছিল। আর তুমি যে দ্বিতীয় প্রশ্নটা করেছো যে আজ তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিন, আমি এই আলোচনাই একটু আগে করছিলাম তপন চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে, যে তপন যদি আর পাঁচটা সাধারণ ছেলের মতো একটি ছেলে হতো তাহলে তপন কিন্তু তার লেখা গল্পে ছেপে বেরিয়েছে এইটা চিন্তা করে একেবারে আনন্দের সাগরে ভেসে যেত। তপন কিন্তু তা করেনি। তপনের মনের মধ্যে ভীষণ রকমের দুঃখ হয়েছে, কারণ সে দেখেছে
যে এখানে তার লেখক সত্তার অপমৃত্যু ঘটেছে, এটা একজন লেখকের কাছে কিন্তু ভীষণ রকমের অপমানের। তাহলে ওইটুকু বয়সেই এই যে মান অপমান বোধটা তপনের মনের মধ্যে কিন্তু সেটা জেগেছিল, আর এই কারণেই সে অপমানিত হয়েছে এটা ফিল করতে পেরে, এটা অনুভব করতে পেরে সে কিন্তু আনন্দিত হতে পারেনি, সে দুঃখের সাগরে ভেসে গিয়েছিল। ওই জন্য তার মনে হয়েছিল যে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। হ্যাঁ রমেশ, তুমি পেয়ে গেছো নিশ্চয়ই। তুমি আবারও বলবো যে তুমি তো নিজে এখন শুনলে, আবার পরবর্তীকালে অনুষ্ঠানটা ইউটিউবে যখন আপলোড হবে শুনে নিতে পারবে। আমরা যে আলোচনায় ছিলাম স্যার। হ্যাঁ, আচ্ছা, আমরা আলোচনা নামকরণের করছিলাম সার্থকতা নামকরণের বলছিলাম। সার্থকতা। তা নামকরণ প্রসঙ্গে আমি বলছিলাম যে নামকরণের কতগুলো রীতি রয়েছে, যার মধ্যে চরিত্র মুখ্য নামকরণ রীতি বা চরিত্রভিত্তিক নামকরণ রীতি, ব্যঞ্জনা মুখ্য নামকরণ রীতি, অথবা গল্পের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর উপর ভিত্তি করেও কোনো কোনো গল্পের নামকরণ করা হয়ে থাকে। তো এখানে এই গল্পের মধ্যে সেই একই কথা, জ্ঞানচক্ষু, এই কথার ভাব ব্যঞ্জনাকেই গল্পকার কিন্তু কাহিনী কথনের মধ্য দিয়ে সুন্দরভাবে গল্পের মধ্যে উপস্থাপিত করেছেন। প্রথমে তোমরা জ্ঞানচক্ষু কথার অর্থটা লিখবে, যে জ্ঞানচক্ষু বলতে কি বোঝায়। জ্ঞানের চোখ, আমরা তো আমাদের এই দুটো চোখ দিয়ে জগৎকে দেখছি, কিন্তু জগৎকে দেখে আমরা আমাদের অন্তরে যে জ্ঞানটা লাভ করছি সেটাই হচ্ছে আমাদের সেই জ্ঞানের চোখ। তা অর্থাৎ অজানাকে জানা, অচেনাকে চেনা, জীবনকে সমৃদ্ধ করে তোলা, যে চোখের মাধ্যমে আমরা এই সমস্ত আমাদের চাহিদাগুলোকে পূরণ করে ফেলতে পারি, সেটাই হচ্ছে আমাদের জ্ঞানের চোখ। তা তপনের সেই জ্ঞানচক্ষুর উন্মেষ হয়েছে জীবনে দুবার। প্রথমবার হয়েছে নতুন লেখক মেশোকে দেখে। তপনের একটা ভ্রান্ত ধারণা ছিল লেখক অন্য ধরনের কোনো মানুষ। লেখক মেশোকে দেখে দেখলো যে সে তার বাবা, কাকা, মামা প্রভৃতিদের মতো সাধারণ মানুষ। তখন তার জীবনে প্রথম জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটল। আর দ্বিতীয়বার তার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটেছে যখন সে নিজের লেখা গল্প ছাপার অক্ষরে দেখে সেটা পড়তে গেল এবং দেখলো যে সেখানে নির্মমভাবে তার লেখক সত্তাকে হত্যা করা হয়েছে। তাহলে এইভাবে কাহিনী কথনের মধ্য দিয়ে জ্ঞানচক্ষু কথার যে ভাবব্যঞ্জনা, সেটা গল্পের মধ্যে চমৎকারভাবে লেখিকা উপস্থাপিত করেছেন। সুতরাং গল্পের নামকরণ সম্পূর্ণ সার্থক হয়েছে। এগুলো সমস্ত অতি সাধারণ প্রশ্ন, কমন কোয়েশ্চেন, কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো একটু একটু অন্য রকমের প্রশ্ন। আমি সেরকম একটি অন্য রকমের প্রশ্ন নিয়ে এবার আলোচনায় আসি। সেই প্রশ্নটা হচ্ছে যে তপনের লেখা গল্পটা যদি তপন যেমন যেমন লিখে দিয়েছে ঠিক তেমন তেমনভাবেই সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হতো, তাহলে তপনের মনের অবস্থাটা কীরকম হতো, বা সে কতটা আনন্দ পেত? সে কি আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়তো না পড়তো না? এইটা একটু গতানুগতিক প্রশ্নের থেকে আলাদা। এখানেও বলে রাখি যে এর জন্য তপন চরিত্রটাকে ভালো করে অনুধাবন করতে হবে। আচ্ছা স্যার, আবার আসবার একজন বন্ধু রয়েছে আমাদের। হ্যাঁ, হ্যালো, হ্যালো ম্যাম, কে বলছো? নমস্কার। আমি রাখি বলছি, অর্থবিভাগ থেকে বলছি। হ্যাঁ রাখি, কি প্রশ্ন আছে? রত্নের মূল্য জহুরির কাছে। রাখি, শোনা যাচ্ছে? রত্নের মূল্য জহুরির কাছে কেটে গেল সাউন্ডটা। উক্তিটির প্রসঙ্গ নির্দেশ রাখি, কি করে আছো আমাদের সাথে? কথা আমরা কিছু শুনতে পাচ্ছি না। রত্নের মূল্য জহুরির কাছে উক্তিটি প্রসঙ্গ নির্দেশ করে কে কখন একথা ভেবেছে? এক মিনিট, তুমি ফোনের রিসিভার থেকে মুখটাকে দূরে সরিয়ে নাও, নিয়ে ধীরে ধীরে প্রশ্নটা করো, নালে শোনা যাচ্ছে না। আবার বলো। রত্নের মূল্য জহুরির কাছে উক্তিটি প্রসঙ্গে নির্দেশ করো এ কথা কখন ভেবেছেন? আচ্ছা, হ্যাঁ, তোমার প্রশ্ন শুনতে পেয়েছি। শুনতে থাকো তুমি। তুমি প্রশ্ন করেছো যে রত্নের মূল্য জহুরির কাছে, এই কথার তাৎপর্য তুমি জানতে চাইছো। তা এখানে কাকে রত্ন বলা হয়েছে, কাকে জহুরি বলা হয়েছে, সেই বিষয়টা আগে জেনে নিতে হবে। রত্ন বলা হয়েছে তপনের লেখাটিকে, তপন যে লেখাটি লিখল, আর জহুরি হচ্ছেন তার লেখক মেশো, যিনি তার লেখার গুণাগুণ বিচার করবেন।
তা একটা রত্ন কতটুকু খাঁটি, কতটা মূল্যবান, সেটার সঠিক মাপকাঠি যিনি নির্ণয় করতে পারেন তিনি হচ্ছেন একজন প্রকৃত জহুরি। তাই তপন লেখাটা প্রথম দেখিয়েছিল তার ছোটো মাসিকে, কিন্তু ছোটো মাসি তো আর লেখক নন। সুতরাং তার লেখা কতটা ভালো হয়েছে না মন্দ হয়েছে সেই অভিমতটা তার ছোটো মাসি যতটা দেবেন সেটা যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মেসো তার লেখাটা সম্পর্কে কোন অভিমত প্রকাশ করবেন। মেসো লেখাটা সম্পর্কে যে অভিমতটা প্রকাশ করবে সেই অভিমতটা তপনের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তিনি নিজে একজন প্রতিষ্ঠিত লেখক। তাই একটা লেখাকে সত্যিকারের জাজ করা বা বিচার করার যে ক্ষমতা সেটা সেই লেখক মেসোরই রয়েছে। তাই এই কথাটা বলা হয়েছে রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ তপনের লেখা যদি সত্যিকারের কেউ বিচার করে দিতে পারে তো সেটা তপনের লেখক মেসো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নিশ্চয়ই তুমি উত্তরটা পেয়েছো রাখি। আচ্ছা, আমরা একটা অন্যরকম প্রশ্নে যাচ্ছিলাম, যদি এমন হতো আর কি, যদি অন্যরকম লেখাটা ছাপতো, নিজের মতো করে তপনের লেখা ছাপতো, স্যার বলছিলেন এই ধরনের প্রশ্নের উত্তর কি হবে? হ্যাঁ, এই লেখাটা, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তোমাদের চরিত্রটাকে অর্থাৎ তপন চরিত্রটাকে ভালো করে ভেবে দেখতে হবে। আসলে সাহিত্যের এটাই মজা, আমরা একটা গল্প পড়ে গেলাম, মনে একটু আনন্দ পেলাম, সেটা নয়। কিন্তু সাহিত্যে সবসময় গভীরে প্রবেশ করতে হয়। সাহিত্য থেকে সেই রস আস্বাদন করা গেলে তখন দেখবে যে সাহিত্য পাঠের মতো আনন্দ আর কোথাও নেই। তাই এখানেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে গেলে তপন চরিত্রটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে তপন ছেলেটা স্বভাবে কেমন। তপনকে আমরা দেখছি যে লেখিকা যেভাবে অঙ্কন করেছেন সেখানে তপনকে আমরা কোথাও কিন্তু আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখিনি। তপনের লেখা যখন তপনের ছোটো মাসি তার লেখক মেসোকে দেখাতে গিয়েছিল, তপন কিন্তু তখন বলেনি হ্যাঁ 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 দেখাও দেখাও তাহলে খুব ভালো হয়, সেটা কিন্তু সে বলেনি। সে মৃদু আপত্তি করেছিল, না বলে একটা আপত্তি করেছিল, কিন্তু ওই না এই সুরের মধ্যে কোথায় যেন তার একটু মৃদু সম্মতি ছিল। তার মানে লেখক মেসো তার লেখাটা দেখুক সেটা সে মনে মনে চাইছে, কিন্তু খোলামেলাভাবে সেটা প্রকাশ করতে পারছে না। এর পেছনে দায়ী হচ্ছে তপনের লাজুকে স্বভাব। তাই তপনের লেখা যদি তপনের মতোই, মানে তপন যেমন লিখে দিয়েছিল সেইভাবেই যদি প্রকাশিত হতো তাহলে তপন অবশ্যই আনন্দিত হতো, কিন্তু তার আনন্দের প্রকাশটা কেমন হতো, তার মধ্যে একটা সীমারেখা থাকতো। সে একেবারে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়তো না, উদ্বেল হয়ে পড়তো না, মনে মনে আনন্দের সাগরে ভাসত এবং সেই আনন্দের সাগরে ভাসার যে একটা মজা সে উপভোগ করত। উত্তরটা এরকমই হবে যে তপন আনন্দের সাগরে না ভেসে আনন্দটাকে অন্তরে উপলব্ধি করত এবং একটা তৃপ্তিবোধ তার সারা মনে বিরাজ করত। এটা গেল। আর একটা প্রশ্ন, তপনের নতুন মেসো তিনি নিজে উপযাজক হয়ে তপনের লেখাটা গল্পে ছাপিয়ে দেওয়ার বিষয়টা প্রকাশ করেছিলেন যে সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখাটা ছাপিয়ে দেওয়া যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে তপনের মেসোকে আমরা কী রূপে দেখতে পাচ্ছি? তপনের শুভাকাঙ্ক্ষী রূপে নাকি অন্য কিছু? এটাও কিন্তু ভেবে দেখবার বিষয়। গল্পটাকে আমরা এভাবেও অ্যানালিসিস করতে পারি যে অনেক কিছুই আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে এটা বোধহয় আমার জীবনে ভালো কিছু ডেকে নিয়ে আসবে, কিন্তু সেই ভালোর পিছনে একটা অশনি সংকেত থাকে, একটা মন্দ থাকে। সেই মন্দ জীবনকে কিন্তু দুঃখের সাগরে নিমজ্জিত করতে পারে। তপনের মেসো যাকে আপাত দৃষ্টিতে তপনের শুভাকাঙ্ক্ষী বলে মনে হয়েছিল, সেই তপনের মেসোকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিলেনের ভূমিকায়। যখন তপন তার লেখা তার মেসো সম্পূর্ণ কারেকশান করে সম্পূর্ণ পাল্টে দিয়েছেন, এটা দেখে মনে মনে ভীষণ কষ্ট পেল তখন। তাহলে এই জায়গাটাও কিন্তু তোমরা এইভাবে ভেবে নেবে যে তপনের জীবনে তপনের মেসোর ভূমিকাটা কী। আপাত দৃষ্টিতে দেখাচ্ছে যে তিনি তপনের শুভাকাঙ্ক্ষী, কিন্তু তিনি কি তপনের মঙ্গল করতে গিয়ে অমঙ্গলটা করে দিলেন না?
এবার তর্কের খাতিরে কেউ কেউ বলবে যে তিনি তো তার লেখা ছাপিয়েই দিয়েছেন, তা তিনি যদি তার মতো করে না দিতেন তাহলে তার লেখা গল্পটা তো ছেপে বের হতো না। কিন্তু এটা যদি আর 5 জন অন্য কোনো ব্যক্তি হতেন সেই ক্ষেত্রে বিষয়টা আমরা এইভাবে ভাবতে পারতাম। কিন্তু তপনের মেসো নিজে একজন লেখক, তাহলে কেউ যদি কারোর লেখার মধ্যে তার লেখক সত্তাটাকে একেবারে ধ্বংস করে দেয়, হত্যা করে দেয়, সেটা একজন লেখকের পক্ষে যে কত বড় অপমানের সেটা তো তপনের মেসোই সবচেয়ে ভালো বুঝবেন। যেমন ওই যে রত্নের মূল্য জহুরির কাছে তপন মনে মনে খুব খুশি হয়েছিল, তার মেসো যদি সার্টিফিকেট দেয় তাহলে সে বুঝবে যে তার লেখা সত্যিই ভালো হয়েছে। তো এক্ষেত্রেও তো তাই, তপনের মেসো তো নিজে একজন লেখক, তাই তিনি জানেন একজন লেখকের যন্ত্রণা কোথায়, একজন লেখকের আনন্দ কোথায়। তপনের লেখাটা বিকৃতভাবে যখন প্রকাশিত হবে তখন তপন যে ভীষণ যন্ত্রণা পাবে, দুঃখ পাবে, সেটা কি তিনি জানতেন না? তার চেয়ে ভালো বোধহয় আর কেউ জানতেন না। তাই তিনি যে কাজটা করেছেন তার মধ্যে যেন আমরা একটা ষড়যন্ত্রকে পরিলক্ষণ করছি। তাই এক্ষেত্রে তপনের মেসোকে আমরা কিন্তু তপনের শুভাকাঙ্ক্ষী বলতে পারছি না, বরং তিনি তার জীবনে একটা নির্মম ঘটনা ডেকে এনেছেন এবং তার জীবনে দুঃখের মেঘ ঘনীভূত করে তুলেছেন। একদম, মানে এটা যে দুটো প্রশ্ন আলোচনা হলো এটা দু ধরনের, মানে অন্য একটা সত্তা নিয়ে এগোনো আর কি, প্রশ্নের একটা অন্য সত্তা নিয়ে এগোনো। নর্মালি যে আসে সেটা নয়, এটা গতানুগতিক প্রশ্নের বাইরে গিয়ে। এবং আমরা দেখেছি কিন্তু মাধ্যমিকে অনেক সময় এরকম স্টুডেন্টসদের মনোভাব বোঝার জন্য এ ধরনের প্রশ্ন আসে। সুতরাং এটাও কিন্তু স্যার তোমাদের রেডি করে দিলেন, এই দু ধরনের প্রশ্নটা তোমরা একটুখানি মাথায় রাখো। এছাড়া অন্যান্য সাধারণ প্রশ্ন সেগুলো তো সব আছেই। হ্যাঁ, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এ একটা প্রশ্ন যে অলৌকিক ঘটনা আমরা কাকে বলতে পারি, লৌকিক এবং অলৌকিক। যেটা আমরা চোখে দেখতে পাই, যেটা আমরা অনুভব করতে পাচ্ছি, সেই জিনিসগুলোকে আমরা বলি লৌকিক। যেটার আমরা ব্যাখ্যা দিতে পারি, যুক্তি দিয়ে সাজাতে পারি যে জিনিসটা, সেটাকে আমরা বলি লৌকিক। আর যেখানে এর ব্যত্যয় ঘটে, যেখানে আমরা এগুলো পারি না, তখনই সেগুলোকে আমরা বলি অলৌকিক। তা তপন তো কোনো দিন ভাবেনি যে সে একজন লেখক হয়ে উঠবে, তার এত বড় উচ্ছ্বাসা মনের মধ্যে ছিল না। কিন্তু যখন তার মেসো এই কথাটা বললেন যে তার লেখা গল্প ছাপিয়ে দেওয়া যেতে পারে, তখন তপনের মনের মধ্যে এই রকম একটা অনুভূতি হয়েছিল যে তাহলে সত্যিই কি তার লেখা গল্প ছেপে বেরোবে, হাজার হাজার ছেলের হাতে তার লেখা গল্প ফিরবে। তা সেই ঘটনাকে তপন তার জীবনের অলৌকিক ঘটনা বলে প্রকাশ করেছে। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে বহুবার প্রশ্ন এসছে, এই লাইনটার উপরেও তোমরা জোর দিয়ে পড়াশোনাটা করবে। এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে, তোমাদের যদি কিছু আরও প্রশ্ন থাকে তোমরা জানাতে পারো। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে স্যার বলছেন আর কি। আর কি কি ধরনের প্রশ্ন আমরা যেমন বলি ইনসাইড কোয়েশ্চেন্স, এর মধ্যে থেকে অর্থাৎ আভ্যন্তরীণ কিছু প্রশ্ন আমরা কিন্তু পাই একটা যে কোনো গল্পের মধ্যে থেকে বা পদ্যের মধ্যে থেকে, সেইগুলোকে উনি তুলছেন, তুলে তুলে বলছেন, কোট করে বলছেন। যেমন যে কটা তোমাদের কাছে গতানুগতিকভাবে আসে নর্মালি এত বছর ধরে, সেটা তো বলছোই, এর বাইরে গিয়ে কিছু প্রশ্ন। আরেকটা লাইন আছে যে বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন কথাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে? সেই কথাটা ওঠার পরে কিরূপ ঘটনার সৃষ্টি হয়, বা তার পরে কোন কোন ঘটনার সৃষ্টি হয়। চায়ের টেবিলে ওঠে কোন কথাটা না, তপনের গল্প লেখার কথাটা বিকেলে চায়ের টেবিলে ওঠে। তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, কারণ মানুষ তো বিভিন্ন রকমের হয়। কেউ কারোর ভালো দেখে তার প্রশংসা করে, কেউ আবার সেটাকে একটু টিটকিরি দেয়। তাই এখানেও তার ব্যতিক্রম হয়নি যে কেউ সে গল্প লিখেছে শুনে একটু ঠাট্টা তামাশা করে, কেউ আবার বলে যে না তপনের মেসো যেমন তার প্রশংসা করে বলেন তখন যে না তপনের হবে, তার লেখার হাত আছে। কারণ তপন গতানুগতিকতা, সেই প্রশ্ন নিয়ে যেমন আলোচনা হচ্ছিল গতানুগতিকতা থেকে বাইরে আসা, এখানেও মেসো সেই কথাটাই বলেন যে সাধারণত গতানুগতিকতার বাইরে বেরিয়ে আসার চেষ্টা তপনের মধ্যে তিনি দেখেছেন। কারণ তপনের বয়সী ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয় রাজারানীর গল্প লেখে, অ্যাক্সিডেন্ট,
খুন, জখম, এই সমস্ত বিষয় নিয়ে, এই সমস্ত মাল মশলা দিয়ে তারা গল্প লিখতে যায়। কিন্তু তপন তা লেখেনি, সে লিখেছে তার স্কুলে প্রথম দিনের ঘটনার অভিজ্ঞতাকে নিয়ে। অর্থাৎ সাধারণের থেকে সে কিন্তু অন্য একটা ট্র্যাক, অন্য একটা রাস্তা বেছে নিয়ে সে কিন্তু গল্পটা লিখেছে। একদম। তোমাদের আবারও বলি যে যা যা প্রশ্ন তোমাদের মনে রয়েছে, যদি আমাদের আর 3 মিনিট মতো সময় রয়েছে, তোমরা ফোন করতে পারো। অলরেডি দুজন ফোন করেছিলেন, রমেশ এবং রাখি, এবং তার উত্তর স্যার দিয়ে দিয়েছেন, এবং স্যারের নিজের কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রেডি করছেন, যেগুলো আমাদের নর্মালি কিন্তু কোয়েশ্চেনের বাইরে গিয়ে, যে গতানুগতিকতার বাইরে গিয়ে আসতে পারে। এবং মাধ্যমিক মানেই তোমরা জানছো ফার্স্ট বোর্ড এক্সাম দিচ্ছ, সেখানে কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে যে কি বিভিন্ন ধরনের প্রশ্ন এলে আমি যাতে উত্তীর্ণ হতে পারি, এটা সব থেকে বড় বিষয়। চ্যালেঞ্জিং মেন্টালিটি নিয়ে যাওয়া, ভয় থেকে চ্যালেঞ্জিং মেন্টালিটি নেওয়াটা সব থেকে ভালো আমার মনে হয়। কারণ বেশিরভাগ স্টুডেন্টসরা যেটা মনে হয় স্যার, আপনিও এত স্টুডেন্টস পড়ান, সেটা হচ্ছে যে তারা লাইনস বুঝতে পারে না, যে ক লাইনের মধ্যে আমি ব্যাখ্যা দেব এবং কত নম্বর রয়েছে, এবং 5 নম্বরের কোয়েশ্চেনে ক লাইন লিখবো, 3 নম্বরের কোয়েশ্চেনে ক লাইন লিখবো, এরকম বহু আমরা এরকম ওপার থেকেও প্রশ্ন পাই। সেখানটা যদি একটুখানি ক্লিয়ার করে দেন আমাদের। একদমই তাই। অনেকের মধ্যে ধারণা আছে যে বোধহয় বেশি লিখলেই বেশি নম্বর পাবো, একদম। কিন্তু একদমই তা নয়। যে শব্দসীমাটা রয়েছে সেই শব্দসীমার মধ্যেই উত্তরটাকে গুছিয়ে লেখার চেষ্টা করা উচিত। আর ছাত্রছাত্রীরা যে ভুলটা করে, তারা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে গল্প বেশি লিখে ফেলে, অর্থাৎ প্রাসঙ্গিকতাকে অতিক্রম করে চলে যায়। সেইগুলোর ক্ষেত্রে কিন্তু নম্বর কমে যায়। চাওয়া হয় একেবারে প্রশ্ন অনুযায়ী উত্তরটা, অর্থাৎ যেটুকু প্রশ্ন উত্তর চাওয়া হয়েছে তার বাইরে কখনো কেউ লিখতে যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু নম্বরটা ভীষণ ভালো আসে। কারণ এখন তোমাদের যে সিস্টেমটা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু ঠিক এইটাই এক্সামিনাররা চাইছেন। অতিরিক্ত কিন্তু কখনোই চাওয়া হয় না। সুতরাং লেখার ক্ষেত্রে তোমরা এই বিষয়টা মাথায় রাখবে। আর অতিরিক্ত লিখতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে সময় পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে অনেক প্রশ্ন আমরা বড় বড় লিখে ফেলেছি, পরে কতগুলো প্রশ্নের উত্তর আমরা লেখার সময়ই পেলাম না, সেটা কিন্তু ক্ষতিকারক। বরং সমস্ত প্রশ্নগুলো একই রকম স্ট্যান্ডার্ডে যদি লিখতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু নম্বরটা অনেক বেশি প্রত্যাশা করা যায়। অনেক সময় স্যার আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখি, কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশ কয়েক বা 10 বছরে যদি কোয়েশ্চেন দেখি, সেক্ষেত্রে যে নিজস্ব মতামত ব্যাখ্যা করো, এরকম একটা শব্দ চলে আসে, এবং তখনই কিন্তু বাচ্চারা ঘাবড়ে যায় যে আমার মতামত আমি কী দেবো। তখন এই গল্পের জায়গাটাই চলে আসে, এই হয়েছিল, ওই হয়েছিল, সেই হয়েছিল। সেই জন্যই আমি কিন্তু আলোচনার সময় বললাম যে গল্পটার ভেতরে ঢুকতে হবে, গল্পটাকে বুঝতে হবে। আমি শুধু গল্পটা দুবার রিডিং পড়ে রেখে দিয়েছি, গল্পটা আমি জানি তা নয়। গল্পের মধ্য থেকে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে, গল্পের সঙ্গে সমাজ জীবনের কোথায় সম্পর্ক রয়েছে, সেগুলো যদি আমরা ভালো করে জেনে নিতে পারি, তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে ওঠে না। তাছাড়া গল্পের মধ্যকার চরিত্রগুলোকে বুঝতে হবে, যে কোন চরিত্রের মধ্যে কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে, তাহলেই কিন্তু উত্তরগুলো দেওয়া খুব সহজ হয়ে পড়ে। আজকে তো আমাদের হাতের সময় শেষ। একটা কথা বলবো যে স্যার আজকে প্রথমেই যে জ্ঞানচক্ষু বলেছে, একদম বইয়ের দিকে না তাকিয়ে উনি কিন্তু শুধুই তোমাদের গল্পের মতো বলে গেছেন, কারণ তিনি আত্মস্থ করেছেন গল্পটিকে, এবং তোমাদের পড়াটা সেরমভাবে হলে তোমাদের মার্কস ক্যারি করতে সুবিধা হবে। আজকে আর হাতে সময় নেই, নেক্সট দিন আমরা অন্য বিষয়ের ওপর অবশ্যই আলোচনা করব। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাদের ধন্যবাদ জানাই, ভালো থাকো, নমস্কার।